আজ সরল দোলগতির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা মূলত এমসিকিউ আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউ, দেখো 18 নম্বর প্রশ্নটা আমি প্রথম আলোচনা করব। একটি সরল দোলগতি সম্পন্ন কণা সাম্যাবস্থান ও প্রান্ত অবস্থানের ঠিক মাঝখানে থাকলে মোট শক্তির কত অংশ গতিশক্তি? ঠিক আছে, দেখো আমি যে বইটা থেকে আলোচনা করছি সেটা হলো এই যে সৃষ্টি প্রকাশনীর 11-এর সেকেন্ড সেমিস্টারের বই, তার পেজ নাম্বার 580, তার 18 নম্বর প্রশ্ন আমি আলোচনা করছি। তাহলে প্রশ্নটা কি আছে, যে একটা কণা সরল দোলগতি সম্পন্ন করছে, কণা যখন সাম্যাবস্থান এবং প্রান্ত অবস্থানের ঠিক মাঝখানে, তার মোট শক্তির কত অংশ গতিশক্তি? দেখো আমি ধরে নিচ্ছি কণা এ আর বি এর মধ্যে সরল দোলগতি সম্পন্ন করছে, ও হলো সাম্যাবস্থান। তাহলে এটা হলো সাম্যাবস্থান এবং প্রান্ত অবস্থানের ঠিক মধ্যবিন্দু, তার মানে সরণ কত? a/2। এটা কি বিস্তার। আমি ধরে নিচ্ছি মোট শক্তির ওয়াই অংশ গতিশক্তি। তাহলে ওয়াই মানে গতিশক্তি বাই মোট শক্তি। তাহলে গতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই মোট শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার কেটে গেল। তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 1 মাইনাস এক্স বাই এ তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমি কি পেয়েছি, এক্স সমান a/2, তাহলে এক্স বাই এ কি হাফ। তাহলে দেখো 1 মাইনাস এক্স বাই এ হাফ, তার হোল স্কোয়ার করলে 1/4, তাহলে কি উত্তর এলো 3/4। তার মানে মোট শক্তির 3/4 অংশ হলো গতিশক্তি। তাহলে তোমরা সঠিক উত্তর কোনটা মিলিয়ে নাও। দেখো সঠিক উত্তর হলো বি এরটা। এবার আমি 20 নম্বর প্রশ্ন আলোচনা করব। কি বলেছে, একটি সরল দোলগতির পুরো পর্যায়কালে গড় গতিশক্তি ও গড় স্থিতিশক্তি। তোমরা খেয়াল করে দেখো, আমরা আগের দিন আলোচনা করেছি যে একটা সরল দোলগতি সম্পন্ন কণা একটা পূর্ণ চক্রে তার গড় গতিশক্তি মানেই গড় স্থিতিশক্তি মানে মোট শক্তি বাই 2, সেটা কত? 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এই থিওরিটা যখন আমি আলোচনা করি তোমাদের বলেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন কণা একটা পূর্ণ চক্রে তার গড় গতিশক্তির মান কত? 1/4 এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। গড় স্থিতিশক্তির মান কত? 1/4 এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটার সঙ্গে মোট যে যান্ত্রিক শক্তি তার কি সম্পর্ক? এটা সমান E/2। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব 21 নম্বর প্রশ্ন। দেখো 21 নম্বর প্রশ্ন কি আছে, একটি সরল দোলক x সমান 0 সাপেক্ষে সরল দোলগতি সম্পন্ন করছে যার বিস্তার ছোট এ, পর্যায়কাল বড়টি। এবার বলছে x সমান a/2, এখানে পেন্ডুলামের দ্রুতি কত? মানে যখন কণার অবস্থান x সমান a/2, তাহলে তখন পেন্ডুলামের দ্রুতি কত? কিন্তু সেটা দেখো 4টে উত্তর তোমরা লক্ষ্য করো, এটা পর্যায়কালের মাধ্যমে উত্তরটা চাইছে। কি ব্যাপারটা বোঝা গেল? উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে পর্যায়কালের মাধ্যমে। ওকে, দেখো এখন ভি দ্রুতি
তার মানটা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা আগের দিন আলোচনা করেছি। এখন সরণ কত বলে দিয়েছে? a/2 আমি বসাচ্ছি। এবার দেখো ওমেগা মানে 2π/t। আমি কেন বসিয়ে নিলাম না, আমার যে উত্তরে চারটে অপশন, একটা তো ওমেগা নেই, সবকটাতে ক্যাপিটাল টি মানে পর্যায়কাল আছে। তাহলে ইনটু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই 4, তাহলে 2π/t। দেখো এটা বিয়োগ করলে কি আসছে? 3a²/4 বর্গমূল করছি, √3a/2। তাহলে দেখো 2 কেটে গেল, √3πa/t। এবার তোমরা দেখে নাও সঠিক উত্তর কোনটা। তাহলে দেখো 21-এর প্রশ্ন, সঠিক উত্তর সি এরটা। ঠিক আছে, এবার আলোচনা করব প্রশ্ন 22। দেখো খুব ভালো একটা প্রশ্ন। একটি সরল দোলক x সমান সরল দোলকটি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 16 সেকেন্ড। এটি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে। 2 সেকেন্ড পরে কণার বেগ 0.4 মিটার পার সেকেন্ড। বিস্তার কত? তাহলে লক্ষ্য করো কি বলে দিয়েছে, কণার পর্যায়কাল 16 সেকেন্ড, সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে। তার মানে সমীকরণ x সমান a sin ওমেগা t। 2 সেকেন্ড পরে কণার বেগটাও বলে দিয়েছে, বিস্তারটা চাইছে। কি ব্যাপারটা বোঝা গেল? দেখ তাহলে 22 নম্বর প্রশ্ন। তাহলে সাম্যাবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, সমীকরণ x সমান a sin ওমেগা t। তাহলে দেখো বেগ v dx dt, তাহলে বা বেগ কি হচ্ছে? তাহলে দেখো এটা আমি ডেরিভেটিভ করছি, a sin এর ডেরিভেটিভ cos ওমেগা t, ভেতর থেকে একটা ওমেগা বেরিয়ে এলো এমন। এবার দেখো আমাদের এখানে কি কি তথ্য দিয়ে দিয়েছে। দেখো যে তথ্যগুলো দিয়ে দিয়েছে আমি লিখছি। বলে দিয়েছে পর্যায়কাল 16 সেকেন্ড, টি ছোট টি সমান 2 সেকেন্ড পরে। বেগ বলেছে, বেগ এটা বলেছে 0.4 মিটার পার সেকেন্ড। এটা হলো যে তথ্যগুলো দেয়া আছে। তাহলে দেখো এ, তাহলে ওমেগাটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, 2π/ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হলো পর্যায়কাল, cos ওমেগা 2π/ক্যাপিটাল টি ইনটু ছোট টি। তাহলে দেখো ভি 0.4, এ আমাকে নির্ণয় করতে হবে 2π, ক্যাপিটাল টি হলো 16, cos 2π, ছোট টি বলেছে এটা 2 সেকেন্ড, ছোট টি 2 সেকেন্ড, ক্যাপিটাল টিটা কত? 16 সেকেন্ড। তাহলে দেখো বা 0.4 এ পাই, এটা কেটে গিয়ে নিচে 8, এটা দেখো 4 16, তাহলে π/4, তাহলে cos π/4 মানে cos 45 ডিগ্রি, কত? 1/√2। তাহলে দেখো e 0.4 ইন্টু 8 ইন্টু √2 হলো, তলায় পাই, পাইটা আমি 3.14 লিখছি। এবার দেখো এই যে 8 ইন্টু 0.4 মানে কত হয়? 3.2, নিচে 3.14 হলো। আমরা কাছাকাছি বলে ক্যালকুলেশনে কেটে দিচ্ছি, মনে করো এটা √2, √2 মানে
1.414। তাহলে আমরা একটা নিয়ারেস্ট অ্যান্সার করার চেষ্টা করছি 1.44 বা তার কাছাকাছি। দেখো যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নেই, তাই আমরা মোটামুটি কাছাকাছি একটা অ্যান্সার করার চেষ্টা করব, দিয়ে উত্তরটা মেলানোর চেষ্টা করব। তাহলে দেখো 2 সেকেন্ড পরে কণার বেগ 0.4 মিটার পার সেকেন্ড, তাহলে বিস্তার কত? উত্তর দেখো 1.44 মিটার। আচ্ছা, তোমরা এবার দেখে নাও এই যে বইয়ে যে এমসিকিউ, দেখো এমসিকিউটা শেষ হবার পরে কিন্তু এই যে হিন্টস লেখা আছে, দেখো এর প্রতিটার পরপর সমাধান করা আছে। তার মানে এখানে যে এমসিকিউ গুলো রয়েছে তোমরা পরে এর সমাধান তোমরা পেয়ে যাবে। এবার দেখো 23 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো কি আছে। সরল দোলগতি সম্পন্ন একটি কণার বেগ ভি ও সরণ এক্স হলে ভি ডিভি ডিএক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। প্রাথমিক শর্ত হল এক্স সমান 0-তে ভি সমান V0। সরণ এক্স হলে বেগ ভি হবে। তার মানে দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে ভি ডিভি ডিএক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং আমাদের একটা প্রাথমিক শর্ত দিয়ে দিয়েছে কি, এক্স সমান যখন 0 তখন বেগটা V0। এবার বলছে কণার সরণ যখন এক্স তখন বেগ কত হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লক্ষ্য করো। দেখো তাহলে ভি ডিভি ডিএক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ভি ডিভি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমি এটার ইন্টিগ্রেশন করছি। দেখো যখন সরণ 0 তখন বেগ V0, যখন সরণ এক্স তখন বেগ ভি। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন করে কি হচ্ছে, ভি স্কোয়ার বাই 2 V0 উপরে ভি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই 2 0 এক্স। তাহলে দেখো এখানে এটা বসালে ভি স্কোয়ার বাই 2 মাইনাস V0 স্কোয়ার বাই 2 সমান মাইনাস ওমেগা স্কোয়ার, ওপরটা বসালে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 0। তাহলে দেখো ভি স্কোয়ার বাই 2 মাইনাস V0 স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, ওই কেটে দিচ্ছি। তাহলে ভি স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মানে কি, V0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে যখন সরণ এক্স কণার বেগ কি হলো, √ওভার V0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে কোন উত্তরটা সঠিক এটা তোমরা দেখে নাও। দেখো বি এর উত্তরটা সঠিক, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন 26, লক্ষ্য করো কোশ্চেন 26 কি বলছে। ইউ নলে কম্পনরত একটি তরলের গতি কেমন। তোমরা বোর্ডে ছবিটা লক্ষ্য করো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই যে ইউ নল, দেখো এই যে ইউ নল, ধরো দুটো বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এবং নলে যে তরল নেওয়া হয়েছে একটি বাহুতে তরলের উচ্চতা ছোট এল। তাহলে
এই যে তরলের যে কম্পন, তার পর্যায়কালের কি ফর্মুলা আমরা শিখেছি গতদিন? ক্যাপিটাল টি সমান 2π√L/g। তাহলে দেখো, এই যে কম্পনরত তরলের যে গতি, এই যে কম্পনরত তরলের গতি, এটা সরল দোলগতি এবং পর্যায়কাল তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল নয়। কারণ দেখো, সমীকরণে তরলের ঘনত্বের কোনো টার্ম আমরা দেখতে পাচ্ছি না, 2π√L/g। তাহলে উত্তরটা তোমরা সকলে দেখে নাও। সি এরটা উত্তর, যে ইউ নলে কম্পনরত একটি তরলের গতি সরল দোলগতি এবং পর্যায়কাল তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল নয়। এবার দেখো, আমরা আলোচনা করব 27 নম্বর প্রশ্ন। কি আছে? নগণ্য ভরের একটি স্প্রিং থেকে বড় এম ভরের একটি বস্তুকে ঝোলানো হয়েছে। স্প্রিংকে একটু টেনে ছেড়ে দেওয়া হলো যাতে বস্তু সরল দোলগতি সম্পন্ন করে, যার পর্যায়কাল ক্যাপিটাল টি। ভর ছোট এম পরিমাণ বৃদ্ধি করলে পর্যায়কাল হয় 5t/4। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে ছোট এম বাই বড় এম, এই যে অনুপাতটা, এটা আমাদের নির্ণয় করতে বলছে। লক্ষ্য করো, তাহলে দেখো, একটা স্প্রিং যার বল ধ্রুবক কে, এখান থেকে ক্যাপিটাল এম ভর যুক্ত, দোলনকাল টি, 2π√, বড় এম বাই কে। এবার আমাদের বলছে যে এখানে যে ভরটা ঝুলছে তার সঙ্গে আরো ছোট এম ভর আমরা যুক্ত করছি। তাহলে এই যে বড় এম ভর আছে তার সঙ্গে আরো ছোট এম ভর আমি যুক্ত করে দিচ্ছি। তাহলে দোলনকাল কি হবে? 2π√, বড় এম যুক্ত ছোট এম বাই কে। আমি এখানে দোলনকালটাকে ধরে নিলাম t1। এবার দেখো, তাহলে আমি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, t1/t, তাহলে √, বড় এম যুক্ত ছোট এম বাই বড় এম। কিন্তু আমাদের যেটা দিয়ে দিয়েছে যে t1, এটা 5t/4। তাহলে t1/t এটা কত? 5/4। তাহলে এটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে বা এটা 5/4 √, বড় এম যুক্ত ছোট এম বাই বড় এম। এবার আমি বর্গ করছি, তাহলে 25/16, এটা তাহলে গুণ করছি 25m, 16 বড় এম, 16 ছোট এম। তাহলে এটাকে বাঁদিকে আনছি, 9 বড় এম, 16 ছোট এম। তাহলে ছোট এম বাই বড় এম 9/16। তাহলে বিষয়টা বোঝা গেল। তাহলে উত্তরটা আমরা দেখে নিই কোন উত্তরটা সঠিক। লক্ষ্য করো, তাহলে দেখো এখানে এর উত্তরটা সঠিক। ঠিক আছে, এবার দেখো 28 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো, খুব ভালো একটা অঙ্ক। ছোট এম ভরের একটি বস্তুকে কে বল ধ্রুবকের একটি স্প্রিং এর সঙ্গে যুক্ত করলে দোলনের কম্পাঙ্ক হয় চার্জ হার্জ। এই স্প্রিং এর পরিবর্তে চিত্রানুযায়ী দুটি স্প্রিং যুক্ত করলে কম্পাঙ্ক কত হবে? কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো, যেটা বলা হচ্ছে
যে m ভরের একটা বস্তু কে বল ধ্রুবকের একটা স্প্রিং এর সঙ্গে আমরা যুক্ত করেছি, তাহলে দোলনের যে কম্পাঙ্ক সেটা বলে দিচ্ছে 4 হার্জ হলো। এবার দেখ, আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি যে ক্ষেত্রে দোলনকালের কি ফর্মুলা, 2π√m/k, তাহলে কম্পাঙ্ক মানে 1/t, তাহলে 1/2π√k/m, তাহলে এখানে কম্পাঙ্ক কত বলে দিয়েছে? 4 হার্জ। এখন এটার পরিবর্তে যদি এই ধরনের একটা সমবায় স্প্রিং আমরা ব্যবহার করি, তাহলে কম্পাঙ্ক কত হবে? দেখো, কে বল ধ্রুবকের দুটো স্প্রিংকে যদি শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করি, তুল্য বল ধ্রুবক হবে k/2। দেখো ব্যাপারটা বুঝে নাও, যে কে বল ধ্রুবকের দুটো স্প্রিংকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে তুল্য বল ধ্রুবক হবে k/2। ঠিক আছে, এবার দেখো এখানে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কম্পাঙ্ক কি হবে? তাহলে লক্ষ্য করো, 1/2π, এটা কে ইকুইভ্যালেন্ট বাই m, তাহলে 1/2π কে ইকুইভ্যালেন্ট মানে k/2m। তার মানে দেখো আমি এইভাবে ব্যাপারটাকে লিখে নিচ্ছি, ইন্টু 1/√2, তাহলে এটা কি 4 হার্জ মানে n/√2, তাহলে n কত? 4, তাহলে আমি এইভাবে করে নিচ্ছি 4√2/2, তাহলে 2√2 হার্জ। ঠিক আছে, এবার এই জায়গাটা আমি আরেকবার বলে দেব। দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ধরো দুটো স্প্রিং, প্রতিটা বল ধ্রুবক, ধরো এর বল ধ্রুবক k1, এর বল ধ্রুবক k2, এরা শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে তুল্য বল ধ্রুবক কি হয়? k1 k2 বাই k1 প্লাস k2। এখন দুটোরই বল ধ্রুবক যদি k হয়, তাহলে দেখো k ইন্টু k তলায় k প্লাস k, তাহলে k²/2k মানে হলো k/2। তোমরা যদি এইভাবে মনে রাখো যে কে বল ধ্রুবকে দুটো স্প্রিং আমরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তুল্য বল ধ্রুবক হবে k/2, তাহলে তোমাদের সমাধান করতে সুবিধা হবে। তাহলে উত্তরটা আমরা দেখে নেব যে কোন উত্তরটা সঠিক। দেখো, তাহলে ডি এর উত্তরটা সঠিক, 2√2 হার্জ। ঠিক আছে, এবার দেখো আমরা 29 নম্বর প্রশ্নটা আলোচনা করব। এটাও খুব ভালো একটা প্রশ্ন। কি আছে? পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে একটি সরল দোলকের পর্যায়কাল কি হবে? ঠিক আছে, তাহলে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহে একটি সরল দোলক আছে। তাহলে কৃত্রিম উপগ্রহে একটি বস্তু ভারহীন অবস্থায় থাকে, তাহলে সেখানে কার্যকর অভিকর্ষজ ত্বরণ 0। তাহলে দেখো দোলন কাল 2π√L/g এফেক্টিভ মানে কার্যকর অভিকর্ষজ ত্বরণ, তাহলে L/0, তাহলে কি হলো? অসীম। ঠিক, ব্যাপারটা বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কোনটা এটা তোমরা দেখে নাও। তাহলে সঠিক উত্তর এ, অসীম। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাই পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে একটি সরল দোলকের পর্যায়কাল অসীম। এবার দেখো
30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন। দেখো, 4টি স্প্রিং চিত্রানুযায়ী বড় এম ভরের সঙ্গে যুক্ত। সমগ্র ব্যবস্থাটি একটি ঘর্ষণহীন টেবিলের ওপর আছে। বড় এম ভরের বস্তুটি অনুভূমিক দিকে কিছুটা ছেড়ে দিলে কম্পাঙ্ক কি হবে? ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এই যে দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে আছে, তাহলে এই দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে থাকলে তুল্য বল ধ্রুবক। দেখো, আমরা একটু আগে শিখেছি যে দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে থাকলে তুল্য বল ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো, 2k into 2k by 2k plus 2k মানে হলো কি k। এবার দেখো, তোমরা এটা ক্যালকুলেশন না করেও নির্ণয় করতে পারবে, সেটা আমরা আগের অঙ্কে আলোচনা করেছি। কি কে বল ধ্রুবকে দুটো স্প্রিং যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য বল ধ্রুবক হয় k/2। তাহলে এখানে দেখো 2k বল ধ্রুবকে দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে তুল্য বল ধ্রুবক কি হবে? 2k/2 মানে k। এবার দেখো, এখানে এই দুটো স্প্রিং সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এর তুল্য বল ধ্রুবক কি হবে? k যুক্ত 2k মানে 3k। এবার দেখো, ধরো আমরা যদি এই বড় এম ভরের বস্তুকে ডান দিকে একটু সরাই, তার মানে এ কি করছে? এই স্প্রিং সমবায়কে সংকুচিত করছে, আবার একে প্রসারিত করছে। তার মানে সমগ্র সমবায়ের তুল্য বল ধ্রুবক কি হলো? দেখো, k1 প্লাস k2, তাহলে k যুক্ত 3k মানে 4k। এবার দেখো, তাহলে তোমাদের পর্যায়কালের সমীকরণ আমি কি শিখিয়েছি? t সমান 2π√m/k। তাহলে কম্পাঙ্কের সমীকরণ কি হবে? 1/2π√k ইকুইভ্যালেন্ট বাই m। তাহলে 1/2π k ইকুইভ্যালেন্ট হলো 4k বাই m। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে তোমরা দেখে নাও সঠিক উত্তর কোনটা। দেখো, বি এরটা হলো সঠিক উত্তর। এবার দেখো, আমি আলোচনা করব 92 নম্বর প্রশ্ন। দেখো, এটাও খুব ভালো একটা প্রশ্ন। একটি কণা x অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন করছে। সাম্যাবস্থান থেকে x1 ও x2 দূরে কণার বেগ যথাক্রমে v1 ও v2। তাহলে পর্যায়কাল কত? কি প্রশ্নটা বুঝতে পারলে? এবার লক্ষ্য করো। দেখো, ধরো একটি কণা এবি সরলরেখা বরাবর সরল দোলগতি সম্পন্ন করছে, ও হলো সাম্যাবস্থান। মনে করো এখানে যখন সরণ x1 তখন তার বেগ v1, আবার মনে করো এখানে সরণ যখন x2 তখন তার বেগ হলো v2। ঠিক আছে, বুঝে এইটুকু তথ্য থেকে আমাদের নির্ণয় করতে হবে এর পর্যায়কাল কি। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে যখন তার সরণ x1 তখন তার বেগ v1, তাহলে দেখো
বেগের কি ফর্মুলা আমরা ইতিমধ্যে শিখেছি, আমি সেটা লিখে দিই। বেগের যে মান, বেগের মান ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার যখন সরণ এক্স, বেগের যে মান সেটা হলো ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো প্রথম ক্ষেত্র, সরণ x1 বেগ v1, তাহলে v1 মানে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এইভাবে লিখছি, বর্গ করে নিচ্ছি উভয় পক্ষে। তাহলে v1 স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 নম্বর সমীকরণ। এবার দেখো যখন সরণ x2 বেগ হলো v2, তাহলে v2 ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এটা আমি আরেকবার বলে নিই। দেখো যখন সরণ x1 বেগ v1, তাহলে v1 সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে v1 স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এবার যখন সরণ x2 বেগ v2, তাহলে v2 সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করছি, v2 স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমি 1 নম্বর মাইনাস 2 নম্বর করব, তাহলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সমান, এই দুটো থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, বা ওমেগা স্কোয়ার সমান v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই, এখানে এ স্কোয়ার কেটে যাচ্ছে, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে ওমেগা কি পেলাম, রুট ওভার এটা হলো। তাহলে দেখো পর্যায়কাল কি 2 পাই বাই ওমেগা। তাহলে পর্যায়কাল হলো 2 পাই বাই ওমেগা। এটাকে উল্টে দিচ্ছি, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তাহলে এবার আমরা দেখে নেব কোন উত্তরটা সঠিক। দেখো তাহলে এখানে দেখো ডি এর উত্তরটা সঠিক। দেখো তাহলে 92 দাগের যে অঙ্কটা তোমরা বুঝতে পারলে, খুবই ভালো একটা অঙ্ক। এবার দেখো আমি আলোচনা করব 44 নম্বর প্রশ্ন। দেখো 44 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, বলছে একটি বস্তু সরল দোলগতি সম্পন্ন করছে, সাম্যাবস্থান থেকে সরণ যথাক্রমে 4 সেমি ও 5 সেমি হলে বেগ হয় যথাক্রমে 10 সেমি পার সেকেন্ড ও 8 সেমি পার সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত? তাহলে এবার যে অঙ্কটা বোর্ডে করা আছে সেটা লক্ষ্য করো, আর যেটা আলোচনা করতে চাইছি লক্ষ্য করো। দেখো যখন সরণ 4 সেমি তখন বেগ 10 সেমি পার সেকেন্ড, যখন সরণ 5 সেমি তখন বেগ 8 সেমি পার সেকেন্ড। তাহলে এই যে অঙ্কটা, তার প্রয়োজনীয় ফর্মুলা দেখো বোর্ডে লেখা আছে। কি সকলে বুঝতে পারলে? তাহলে এখানে কি বলে দিয়েছে দেখো 44 এর অঙ্ক। তাহলে x1 যখন 4 সেমি তখন বেগ বলে দিচ্ছে 10 সেমি পার সেকেন্ড, যখন x2 5 সেমি তখন বেগ বলে দিয়েছে 8 সেমি পার সেকেন্ড। তাহলে আমাদের পর্যায়কাল নির্ণয় করতে বলছে।
তাহলে দেখো তোমরা সকলে এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে, এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো পর্যায়কাল 2 পাই রুট ওভার দেখো x2 স্কয়ার, তাহলে 25 মাইনাস x1 স্কয়ার মানে 16, এখানে কি v1 স্কয়ার মানে 100 মাইনাস v2 স্কয়ার 64। তাহলে দেখো 2 পাই 25 মাইনাস 16 9, 100 মাইনাস 64 36, তাহলে এটা 4, নিচে 4 বর্গমূল করলে 2, তাহলে 2 পাই বাই 2, তাহলে পাই সেকেন্ড হলো, পাই সেকেন্ড। ব্যাপারটা বুঝতে পারলে সকলে? এবার আমরা এর সঠিক উত্তর কোনটা সেটা দেখে নেব। দেখো সি এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো কখনো কখনো এই বিশেষ অঙ্কটা এইভাবে দেয়। আমি একটা অতিরিক্ত এমসিকিউ আলোচনা করে তোমাদের ব্যাপারটা বোঝাই। কখনো কখনো এমন বলে যে কণার সরণ যখন 2 সেমি, বেগ 3 সেমি পার সেকেন্ড, আবার সরণ যখন 3 সেমি তখন বেগ 2 সেমি পার সেকেন্ড। কখনো কখনো কম্পিটিটিভ পরীক্ষায় দেখা গেছে এইভাবে অঙ্কটা দেয়। মানে দেখো সরণ 2 সেমি, বেগ 3 সেমি পার সেকেন্ড, আবার দেখো সরণ যখন 3 সেমি, বেগ 2 সেমি পার সেকেন্ড। এই যে দেখো কোনাকুনি মিল। এই রকম যখন তুমি দেখতে পাবে তাহলে উত্তরটা সব সময় মনে রাখবে, উত্তরটা হবে 2 পাই সেকেন্ড। এবার দেখো আমি তোমাকে অঙ্কটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য কর, তাহলে 2 পাই, তাহলে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, তাহলে দেখো x2 স্কয়ার মানে 3 স্কয়ার 9 মাইনাস x1 স্কয়ার মানে 4 বাই v1 স্কয়ার মানে 9 মাইনাস v2 স্কয়ার 4। তাহলে দেখো উপরটা 5 নিচেটা 5 কেটে যাচ্ছে, উত্তর হচ্ছে 2 পাই সেকেন্ড। তাহলে এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। আমরা লক্ষ্য করেছি কম্পিটিটিভ পরীক্ষার মাঝে মাঝে এরকম অঙ্ক থাকে। তাহলে আজকে যে আলোচনা হলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা আবার পরবর্তী ক্লাসে সরল দোলগতি থেকে আরো কিছু এমসিকিউ আলোচনা করব। সকলে ভালো থেকো।